বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এইচ.এম. সাইফুদ্দিন, সহকারী শিক্ষক, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের যে সপ্তম অধ্যায়টা আছে, সেই সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার মূলত উভয়মুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থা এবং রাসায়নিক সাম্যাবস্থার উপর লা-শাতেলিয়ের নীতি, এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলো আমরা আলোচনায় চলে যাই। উভয়মুখী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকেই আমরা বলবো উভয়মুখী বিক্রিয়া। এখন যদি কোনো উভয়মুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার উভয় যদি সমান হয়, তখন আমরা সেই উভয়মুখী বিক্রিয়াকে আমরা বলতে পারি রাসায়নিক সাম্যাবস্থা। এই রাসায়নিক সাম্যাবস্থার উপর ফরাসি রসায়নবিদ লা-শাতেলিয়ে একটি নীতি তিনি প্রতিষ্ঠা করেন। সেই নীতিটি তার নামানুসারে লা-শাতেলিয়ের নীতি নামে পরিচিত। এই সাম্যাবস্থায় লা-শাতেলিয়ের নীতি, কোনো বিক্রিয়া যদি রাসায়নিক সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, এই অবস্থায় এই বিক্রিয়াটির উপরে তাপমাত্রা, ঘনমাত্রা এবং চাপ, এই তিনটি নিয়ামকের যে প্রভাব লা-শাতেলিয়ে তা প্রতিষ্ঠা করেছেন। চলো আমরা লা-শাতেলিয়ের নীতিটির সাথে একটু পরিচিত হই। লা-শাতেলিয়ে বলেছেন যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন, যদি কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা কখন থাকবে? সম্মুখ বিক্রিয়ার গতি এবং বিপরীতমুখী বিক্রিয়ার গতি যদি সমান থাকে, তখন তাপ, চাপ বা ঘনমাত্রায় ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার এবং বিপরীতমুখী বিক্রিয়া, যে বিক্রিয়াটা অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ বা ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ কোনো বিক্রিয়া যদি রাসায়নিক সাম্যাবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করি, তাহলে ওই বিক্রিয়াটার ভিতরে এমন একটি পরিবর্তন হবে, তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার বৃদ্ধির ফলাফলটা প্রশমিত হবে। তোমাদের পরীক্ষায় প্রায় সময় একটি রাসায়নিক সাম্যাবস্থা দেওয়া থাকে, তোমাদেরকে বলে যে এই রাসায়নিক সমীকরণটির উপর লা-শাতেলিয়ের নীতি অনুসারে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। চলো আমরা প্রথমেই রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপের প্রভাব নিয়ে একটু আলোচনা করি। দেখো, এখানে দুটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা খুবই পরিচিত একটা সমীকরণ। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে। তোমরা লক্ষ্য করো, এখানে উভয়মুখী তীরচিহ্ন দিয়ে এভাবে উভয়মুখী বিক্রিয়া প্রকাশ করা হয় এবং এক্ষেত্রে কিন্তু 92 কিলোজুল কিন্তু তাপ তৈরি হয়। এটাকে কিন্তু প্লাস দিয়ে 92 কিলোজুল দিয়ে এভাবে লেখা যায়, অথবা ডেল্টা এইচ দ্বারা -92 কিলোজুল তাপ দিয়েও লেখা যায়। তাহলে তোমরা ইতিমধ্যেই জানো যে ডেল্টা এইচ এর মান যখন মাইনাস হবে, সেক্ষেত্রে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আসো, প্রথম যে সমীকরণটা আছে, এই সমীকরণের যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লা-শাতেলিয়ের নীতিটা আলোচনা করি। এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক অংশ হচ্ছে বাম পাশে, উৎপাদ অংশ হচ্ছে ডান পাশে। অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, এটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে, এটা হচ্ছে পশ্চাদমুখী বিক্রিয়া। এটি যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, এটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া এবং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু, তাহলে বিক্রিয়াটি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি করবে, সেক্ষেত্রে তাপ উৎপন্ন হবে। তাহলে
এই ক্ষেত্রে আমরা যদি এই বিক্রিয়াটির উপর আরও তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটি যদি বাম থেকে যদি ডানে যায় আরও বেশি তাপ তৈরি হবে। তাহলে লা শাতিলিয়ে বলছে যে বাইরে থেকে যদি আমরা যদি তাপ দিই সেটা প্রশমিত হবে। তাহলে প্রশমিত হবে কিভাবে? অতিরিক্ত তাপ কিভাবে প্রশমিত হবে? বাম থেকে ডানে গেলে তাপ তৈরি হবে, আর ডান থেকে বামে আসলে তাপ শোষিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু বাম থেকে ডানে গেলে তাপ তৈরি হবে, আমরা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ যদি প্রয়োগ করি, তাহলে এই অতিরিক্ত তাপ প্রশমনের জন্য বিক্রিয়াটি অবশ্যই ডান থেকে বামে চলে আসবে। অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে এবং অতিরিক্ত তাপ শোষিত হবে লা শাতেলিয়ের নীতি অনুসারে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে সাম্যের অবস্থান ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ ভেঙে বিক্রিয়ক হবে এবং অতিরিক্ত তাপ শোষণ করবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ শোষণ করে নিই বা তাপ প্রত্যাহার করে নিই, তাহলে কি হবে? প্রত্যাহার করে নিলে তাপ কমে যাবে। তাহলে আমরা জানি যে বিক্রিয়া সম্মুখ দিকে গেলে তাপ তৈরি হয়। তাহলে আমি যদি এই বিক্রিয়াটি থেকে যদি তাপ যদি আমি প্রত্যাহার করে নিই, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করবে এবং প্রত্যাহারকৃত তাপ তৈরি করে আমি যে তাপটাকে প্রত্যাহার করে নিলাম আমরা, সেই প্রত্যাহারিত তাপকে প্রশমন করবে। অর্থাৎ সেই তাপটা কিন্তু তারা কিন্তু ঘাটতিটা কিন্তু পূরণ করে নিবে। লা শাতেলিয়ে তাই আমাদেরকে শিখিয়েছে। আসো আমরা আরেকটি বিক্রিয়া সমীকরণের সাহায্যে আমরা লা শাতেলিয়ের নীতি বোঝার চেষ্টা করি। তাপের প্রভাব, লা শাতেলিয়ের নীতির তাপের প্রভাবের আমরা বোঝার চেষ্টা করি। যেমন নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এক্ষেত্রে এই বিক্রিয়াটি এভাবেও লেখা যায়। অর্থাৎ এভাবে না লিখে এখানে প্লাস 180 কিলোজুল না লিখে এভাবে বিক্রিয়ার নিচে ডেল্টা এইচের মান প্লাস দিয়ে তোমার হচ্ছে 180 কিলোজুল দিয়েও কিন্তু লেখা যায়। তা অর্থাৎ যেহেতু ডেল্টা এইচের মান প্লাস, সেহেতু এটি একটি তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং 180 কিলোজুল তাপ শোষিত হয়। অর্থাৎ এই বিক্রিয়াটি সম্মুখ দিকে গেলে তাপ শোষিত হয় এবং বিপরীত দিকে আসলে তোমার হচ্ছে অর্থাৎ ডান থেকে বামে আসলে তাপ তৈরি হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে এই বিক্রিয়াটা ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে এই অতিরিক্ত তাপ প্রশমনের জন্য বিক্রিয়াটি বাম থেকে ডানে চলে যাবে। যেহেতু এটি একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ আমরা যে অতিরিক্ত তাপটা দিব সেই তাপটা শোষণ করার জন্য বিক্রিয়াটি বাম থেকে ডানে চলে যাবে। আর যদি আমরা এই বিক্রিয়া থেকে আমরা তাপ প্রত্যাহার করে নিই, তাহলে বিক্রিয়াটি উল্টো দিকে আসবে। অর্থাৎ ডান দিক থেকে বামে আসবে, নাইট্রিক অক্সাইড ভেঙে নাইট্রোজেন আর অক্সিজেন তৈরি করবে এবং তাপের ঘাটতি কিন্তু পূরণ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো সমীকরণের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা থাকে, লা শাতেলিয়ের নীতির সাহায্যে আমরা তাপের প্রভাবটা বোঝার চেষ্টা করলাম। এবার আসো চাপের প্রভাব। আমরা এই দুটো বিক্রিয়া, প্রথম বিক্রিয়াটা ধরো আমি রাখলাম, এখন এই বিক্রিয়াটার উপর আমরা চাপের প্রভাব কিভাবে আলোচনা করব। চাপের প্রভাব আলোচনা করতে গেলে আমাদের দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করেছে। এই ক্ষেত্রে আমাদের দেখো বিক্রিয়কও গ্যাসীয় পদার্থ, উৎপাদক গ্যাসীয় পদার্থ। অর্থাৎ চাপের প্রভাবের ক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদ উভয় গ্যাসীয় পদার্থ হতে পারে। কোনো একটি রাসায়নিক বিক্রিয়া
অথবা শুধু বিক্রিয়কও তোমার গ্যাসীয় পদার্থ হতে পারে। অর্থাৎ কোনো একটি রাসায়নিক বিক্রিয়া চাপের প্রভাব তখনই থাকবে যখন বিক্রিয়ক উৎপাদ দুটির যে কোনো একটি গ্যাসীয় পদার্থ হতে পারে অথবা উভয়ই কিন্তু গ্যাসীয় পদার্থ হতে পারে। এখন এই রকম একটি সমীকরণ কিন্তু দেওয়া থাকবে, তোমাদেরকে বলা হবে যে এই সমীকরণটির উপরে চাপের প্রভাব আলোচনা করো লা-শাতিলিয়ের নীতি অনুসারে। তাহলে তোমাদের খুব সহজেই তুমি বের করতে পারো যে এই সমীকরণটির উপর লা-শাতিলিয়ের নীতি অনুসারে চাপের প্রভাব আছে কিনা। দেখো এখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, অর্থাৎ 4 মোল থেকে 2 মোল তৈরি হয়, অর্থাৎ মোলের পরিবর্তন হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি মোলের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সেই রাসায়নিক বিক্রিয়াটির উপর চাপের প্রভাব রয়েছে লা-শাতিলিয়ের নীতি অনুসারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 4 মোল থেকে কিন্তু 2 মোল হয়, অর্থাৎ এই বিক্রিয়াটির উপর লা-শাতিলিয়ের নীতি অনুসারে চাপের প্রভাব বিদ্যমান। এবার আসো যে এটাতে কিন্তু মোল সংখ্যা কিন্তু কমে গেল, এখন এটার চাপের প্রভাবটা কি হবে। এখন এই বিক্রিয়াটার উপরে আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে এই অতিরিক্ত চাপ প্রশমনের জন্য বিক্রিয়াটি যেহেতু মোল সংখ্যা কমে গেল, বিক্রিয়াটি বাম থেকে ডানে চলে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার হারটা বেড়ে যাবে। এবং এই বিক্রিয়ার উপরে আমরা যদি চাপকে প্রত্যাহার করে নিই তাহলে প্রত্যাহারকৃত চাপ প্রশমনের জন্য বিক্রিয়াটি ডান পাশ থেকে বাম পাশের দিকে কিন্তু অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করবে। তোমরা আবার একটু লক্ষ্য করো, এইখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, অর্থাৎ 4 মোল থেকে কিন্তু 2 মোল অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে মোল সংখ্যা কিন্তু কমে গেল। মোল সংখ্যা যদি কমে যায় তাহলে চাপ প্রয়োগ করলে সেই চাপ সংখ্যা আমরা যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা বাম থেকে ডানে চলে যাবে, এবং চাপ যদি প্রত্যাহার করে নেই বিক্রিয়াটা ডান থেকে বামে চলে আসবে। তোমরা আবার একটু লক্ষ্য করো, মোল সংখ্যা কমে গেল, চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা বাম থেকে ডানে চলে যাবে, আর চাপ প্রত্যাহার করে নেই তাহলে ডান থেকে বামে চলে আসবে, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে। এইবার আমরা আরেকটা সমীকরণ দ্বারা আরেকটু চাপের প্রভাব আমরা বোঝার চেষ্টা করি। যদি নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এই ক্ষেত্রে কি হবে তোমরা একটু লক্ষ্য করো। দেখো 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ 2 মোল বিক্রিয়ক উৎপাদে দেখো 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করে, অর্থাৎ মোল সংখ্যা তোমার বিক্রিয়কে যা ছিল মোল সংখ্যা উৎপাদেও কিন্তু তাই আছে। এরকম যদি থাকে তখন তুমি বলবা যে যেহেতু মোল সংখ্যার পরিবর্তন হয়নি সেহেতু এই বিক্রিয়ার উপর লা-শাতিলিয়ের নীতি অনুসারে চাপের কোনো প্রভাব নেই। আবার একটু লক্ষ্য করো, 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করে, অর্থাৎ 1 মোল 2 মোল, বিক্রিয়কে 2 মোল, উৎপাদে 2 মোল। এরকম যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয় সেই ক্ষেত্রে মোলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মোলের যদি পরিবর্তন না হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই লা-শাতিলিয়ের নীতির অনুসারে। এইবার আমরা কিন্তু তাপের প্রভাব, চাপের প্রভাব, এই দুটো প্রভাব কিন্তু আমরা আলোচনা করেছি যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার উপর তাপের প্রভাব, চাপের প্রভাব। এবার আসো আমরা ঘনমাত্রার প্রভাব আলোচনা করি।
ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা একই বিক্রিয়ায় আমরা ঘনমাত্রার প্রভাবটা আমরা আলোচনা করি। যেমন নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, ঘনমাত্রার প্রভাবটা এই রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান। ঘনমাত্রাটা হচ্ছে এই বিক্রিয়ায় যদি আমি নাইট্রোজেনের ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা কিন্তু সম্মুখ দিকে গিয়ে অ্যামোনিয়া তৈরি করবে। অথবা হাইড্রোজেনের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, এই বৃদ্ধিজনিত ফলাফল প্রশমনের জন্য হাইড্রোজেন কিন্তু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া তৈরি করবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যের এই অবস্থাটা বাম থেকে কিন্তু ডানে চলে যাবে। অর্থাৎ যে বৃদ্ধি করলাম যতটুকু আমরা হাইড্রোজেন, ততটুকু হাইড্রোজেন কিন্তু বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে কিন্তু উৎপাদে পরিণত হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি উৎপাদের পরিমাণ যদি বৃদ্ধি করি, অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, অ্যামোনিয়া কিন্তু বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। এবং পশ্চাৎমুখী বিক্রিয়া অর্থাৎ উল্টা বিক্রিয়া আমরা এভাবে বলতে পারি, বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে চলে আসবে, অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে এবং আমরা যেই অ্যামোনিয়া বৃদ্ধি করেছি সেই বৃদ্ধিজনিত ফলাফলকে প্রশমিত করবে। অর্থাৎ যতটুকু আমরা বৃদ্ধি করেছি অ্যামোনিয়া, সেই ততটুকু অ্যামোনিয়া আবার বিক্রিয়া করে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ঘনমাত্রা বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লা-শাতেলিয়ের নীতির প্রয়োগ করে সাম্যাবস্থার উপরে লা-শাতেলিয়ের নীতির প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করলাম। এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য, কারণ এই একটা তোমার উভয়মুখী সাম্যাবস্থায় আছে এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকবে, তোমাদের পরীক্ষা এরকম আসে এবং এই লা-শাতেলিয়ের নীতি প্রয়োগ করে সাম্যাবস্থার উপরে তাপ, চাপ বা ঘনমাত্রার প্রভাব কিন্তু আলোচনা করতে বলবে। এটা প্রায় সময় পরীক্ষা আসে। তোমাদের পাঠ্য বইয়ে এই লা-শাতেলিয়ের নীতির প্রয়োগ এবং প্রভাব নিয়ে তোমার খুব সুন্দর করে লেখা আছে। তোমরা পাঠ্য বইটাও একটু ভালো করে দেখবে, সাথে সাথে তোমরা আজকের এই ক্লাসটাও ভালোভাবে লক্ষ্য করবে। আশা করি লা-শাতেলিয়ের নীতির উপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে আমি এখানেই শেষ করব। তোমাদের সবার সুস্থতা কামনা করি। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।